ও হুম, হুম, আচ্ছা, চলো। বলো, আগের দিন পড়াশোনায় কি অসুবিধা আছে বলে নাও। আগের দিনের পড়া পড়েছো? হুম, হুম, হুম। না, না, বাঁদিকে নেগেটিভ নেওয়া হয়নি। বাঁদিকে মাইনাস অফ মড করে দেওয়া হয়েছে। মানে আগে ডিজি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার ছিল, সেইটা দেখে। এবারে যে কোনো একটা প্রসেসের ক্ষেত্রে কি হয়, গ্যাস এনার্জি কমে যায়, তো তার ডিজিটা অ্যাকচুয়ালি নেগেটিভ। তার ডিজিটা যে অ্যাকচুয়ালি নেগেটিভ সেটা দেখানোর জন্য মাইনাস মডিউলাস অফ ডিজি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার লেখা হয়েছে। বুঝতে পেরেছো? ডিজিটা ইটসেলফ নেগেটিভ, হ্যাঁ। আর ইটসেলফ নেগেটিভ বলে ওটাকে আমি দেখি যে মাইনাস মড অফ বা অ্যাবসলিউট ভ্যালু অফ ডিজি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। তার মানে কি হলো, এই যে মড মানে তো সবসময় পজিটিভ জিনিসটা নয়, তার আগে মাইনাস সাইনটা দিলাম। তার মানে তুমি এক্সপ্লিসিটলি দেখতে পেলে যে দেখো ডিজিটা সত্যিই নেগেটিভ। এই আর কি। ঠিক আছে। আর কিছু আর কিছু অসুবিধা আছে? আর কিছু অসুবিধা আছে নাকি? ঠিক আছে, চলো। তাহলে আমরা তার পরের পার্টটা স্টার্ট করি। তাহলে আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়টা হবে সেটা হচ্ছে, দেখো এখানে লেখাই আছে, বা আগের দিনও শেষে আমি দেখলাম, আগের দিনের পিপিটা খুলে দেখলাম, আমি বলেছিলাম যে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি পড়াবো। সেটা হচ্ছে ওই যে স্পন্টিনিটি এবং ইকুইলিব্রিয়াম নিয়ে আগের দিন কথাবার্তা হয়েছিল, সেখান থেকে দুটো অক্সিলারি স্টেট ফাংশন হেলমহোল্টজ ফেনার্জি, গিবস ফেনার্জি ইন্ট্রোডিউস করা হয়েছিল। হ্যাঁ, সেটা নিয়ে অনেক আলোচনা করে নিয়েছি। হুম, এবারে সেখানে ওই কিছু কিছু স্পেসিফিক এক্সাম্পল একটুখানি চুজ করা। হ্যাঁ, মানে ধরো ডেল্টা জিটা যেহেতু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে ওখান থেকে ডেল্টা জিটা নেগেটিভ হবে, তবে প্রসেসটা এক্সার্গনিক বা স্পন্টিনিয়াস হবে। ডেল্টা জি পজিটিভ হয়ে গেলে তবে সেটা এন্ডার্গনিক বা নন স্পন্টিনিয়াস হবে। এবারে ডেল্টা জিতে যেহেতু ডেল্টা এইচ এবং ডেল্টা এস দুজনে কন্ট্রিবিউট করছে, তাহলে এবারে এক্সপ্রেসিভলি একটুখানি কেস ওয়াইজ দেখা যে কখন ডেল্টা এইচ পজিটিভ বা ডেল্টা এইচ নেগেটিভ, কখন ডেল্টা এস পজিটিভ বা ডেল্টা এইচ নেগেটিভ, যাতে করে টোটাল ডেল্টা জিটা অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ হয়। এই যে জিনিসপত্রগুলো, সেইগুলো একটুখানি আলোচনা করা। তারপর আমি চলে আসবো যে চারটে ইম্পর্টেন্ট স্টেট প্রপার্টি পেলাম আমি: ইন্টারনাল এনার্জি, এনথালপি, হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি। চারটে ইম্পর্টেন্ট স্টেট প্রপার্টি, তাদের যে মানে তারা স্টেট প্রপার্টি বলে তারা অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবে করে, সেইটার উপরে বেস করে কতগুলো ইম্পর্টেন্ট রিলেশনস বের করে দেখা, বলছে ম্যাক্সওয়েলস রিলেশন, সেগুলোকে দেখা। এবং সেই ম্যাক্সওয়েল রিলেশনটাকে কাজে লাগিয়ে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটস, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি আর ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, তার এক্সপ্রেশন কি হয় সেগুলোকে বের করা। আর ফাইনালি হচ্ছে যে গিবস এনার্জি এবং হেলমহোল্টজ এনার্জি, তাদের টেম্পারেচার ডিপেন্ডেন্স গুলো কেমন, সেই মতো করে হচ্ছে আমাকে গিবস হেলমহোল্টজ ইকুয়েশন যেটা, সেইটা একটুখানি আমাদের দেখে নিতে হবে। চলো আস্তে আস্তে শুরু করা। দেখো যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, আচ্ছা আমি এইভাবে লিখি যে বাই ডেফিনেশনই বলি, বাই ডেফিনেশন গিবস এনার্জি যেটা হচ্ছে এইচ মাইনাস টিএস। আচ্ছা, এবারে ফর এ ফাইনাইট প্রসেস,
কোনো একটা প্রসেসের জন্য ফাইনাইট প্রসেস which take place at constant temperature, we can write delta G equal to delta H minus T of delta S. তো কোনো একটা ফাইনাইট প্রসেসের জন্য তুমি এটাকে লিখলে ডেল্টা জি কত ডেল্টা এইট মাইনাস টি ডেল্টা এস। এটা কি করে লিখছো? খুব স্বাভাবিক ব্যাপার। ধরো তুমি যদি কোনো একটা রিয়াকশন করো, যে রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে, এবার ডেল্টা জি মানে কি? প্রোডাক্টের গিভস এনার্জি মানে রিয়াকট্যান্টের গিভস এনার্জি। এবার তুমি ডেফিনেশন অনুযায়ী যদি লেখো তাহলে ডেল্টা এইচ হয়ে যাবে, যেখানে ডেল্টা এইচ হচ্ছে প্রোডাক্টের এনথালপি মানে রিয়াকট্যান্টের এনথালপি। এখানেও ঠিক ডেল্টা এস হয়ে যাবে, যেখানে ডেল্টা এসটা হচ্ছে প্রোডাক্টের এনট্রপি মাইনাস রিয়াকট্যান্টের এনট্রপি। মানে অ্যাজ এ হোল তুমি ডেল্টা জিটা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস আমি লিখে ফেলতে পারছি আর কি। আচ্ছা, এবারে এই ডেল্টা এইচ যেটা, এই ডেল্টা এইচ এটা হচ্ছে চেঞ্জ ইন এনথালপি বা কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে, এটাই হচ্ছে হিট চেঞ্জের সঙ্গে সমান ডেল্টা এইচ। আচ্ছা, ডেল্টা এইচ তোমার দু রকম হতে পারে। ডেল্টা এইচ তোমার নেগেটিভ হতে পারে, ডেল্টা এইচটা হচ্ছে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে পজিটিভ হতে পারে। আচ্ছা, ডেল্টা এইচ নেগেটিভ মানে রিয়াকশন হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন বা এক্সোথার্মিক প্রসেস, আর ডেল্টা এইচটা পজিটিভ মানে সেটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস। আচ্ছা, এক্সোথার্মিক প্রসেসের যেটা ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে যে রিয়াকশন থেকে প্রোডাক্টটা বেশি স্টেবল যদি হয় তবে সেটা এক্সোথার্মিক হয়। তাহলে কোন একটা প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এইচ নেগেটিভ হওয়া মানে হচ্ছে রিয়াকশনটা মোর স্টেবল প্রোডাক্টের দিকে যাচ্ছে, তখন সেই প্রসেসটাকে বলা হবে এনার্জেটিক্যালি ফেভারেবল। এটাকে বলা হবে এনার্জেটিক্যালি ফেভারেবল। আর যদি কোনো একটা প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এইচটা পজিটিভ হয়ে যায়, অর্থাৎ রিয়াকশন থেকে যে প্রোডাক্টটা গেলাম প্রোডাক্টটা তোমার বেশি স্টেবল, সরি কম স্টেবল হয়ে গেল, সেটা এনার্জেটিক্যালি আনফেভারেবল। এনার্জেটিক্যালি আনফেভারেবল, একটা এনার্জেটিক্যালি ফেভারেবল আর হচ্ছে এনার্জেটিক্যালি আনফেভারেবল। ঠিক আছে? এবারে দেখো, এই যে এনার্জেটিক্যালি ফেভারেবল এই পার্টটা যথেষ্ট নয়। এর আগে এরকম ভাবা হতো যে ঠিক আছে এনার্জেটিক্যালি ফেভারেবল হলেই সেটা খুব ভালো করে চলবে, আর এন্ডোথার্মিক রিয়াকশন যেটা এনার্জেটিক্যালি ফেভারেবল না সেই প্রসেস বুঝি ঘটবেই না। কিন্তু এরকম প্রচুর তুমি এক্সাম্পল পাবে যেখানে প্রসেসটা ঘটলে হয়তো এক্সোথার্মিক হতো, কিন্তু সেই প্রসেস ঘটছেই না। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রসেসটা মানে প্রচুর স্পন্টিনিয়াস প্রসেস আছে যেটা অ্যাকচুয়ালি তোমার এন্ডোথার্মিক। তার মানে শুধুমাত্র এনথালপি দিয়ে তোমার চলবে না। ঠিক আছে? তখন এই এনট্রপি ফ্যাক্টরটাও চলে এলো। তাহলে ডেল্টা এস যে পার্টটা, ডেল্টা এসটা হচ্ছে তোমার চেঞ্জ ইন এনট্রপি কোনো একটা পার্টিকুলার প্রসেসের জন্য, চেঞ্জ অফ এনট্রপি। আর চেঞ্জ অফ এনট্রপিটা তোমার অ্যাজ ইউজুয়াল পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে। আচ্ছা, পজিটিভ মানে এনট্রপিটা বেড়ে গেল, তখন এই প্রসেসটাকে বলা হবে এনট্রপিক্যালি ফেভারেবল। এনট্রপিক্যালি ফেভারেবল। আর ডেল্টা এসটা নেগেটিভ যদি হয় সেটাকে বলা হবে এন্ট্রপিক্যালি আনফেভারেবল। তার একটা এন্ট্রপিক্যালি ফেভারেবল আর হচ্ছে এন্ট্রপিক্যালি আনফেভারেবল। এবারে এই ডেল্টা এইচ এবং ডেল্টা জি, ডেল্টা এইচ এবং ডেল্টা এস তারা দুজনে মিলে তোমার ডেল্টা জি তৈরি করছে। যে ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ এরও কন্ট্রিবিউশন আছে আর ডেল্টা এস এরও কন্ট্রিবিউশন আছে। ডেল্টা এস একা একা কন্ট্রিবিউট করবে, তার সঙ্গে টেম্পারেচার গুণ হয়ে কন্ট্রিবিউট করবে। ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই যে এই রেজাল্টেন্ট জিনিসটা তোমার পজিটিভ নেগেটিভ তোমাকে দেখতে হবে। যদি এটা নেগেটিভ হয়ে যায় তখন সেই প্রসেসটাকে বলা হবে এক্সারগনিক। আর এক্সারগনিক প্রসেসগুলো হচ্ছে থার্মোডাইনামিক্যালি ফেভারেবল। এটাকে বলা হবে থার্মোডাইনামিক্যালি ফেভারেবল।
আর যদি ডেল্টা জিটা পজিটিভ হয়ে যায় সেটাকে বলা হবে এন্ডারগনিক। এন্ডারগনিক প্রসেস হচ্ছে থার্মোডাইনামিক্যালি আনফেভারেবল। থার্মোডাইনামিক্যালি আনফেভারেবল। তার মানে কোনো একটা পার্টিকুলার প্রসেস ঘটছে কি স্পন্টেনিয়াসলি ঘটবে কি ঘটবে না সেইটা তোমাকে দেখতে হবে বেসিক্যালি ডেল্টা জি দিয়ে। এই যে এক্সারগনিক বা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল, অথবা তুমি এটা বলতে পারো স্পন্টানিয়াস। আর থার্মোডাইনামিক্যাল আনফেভারেবল মানে হচ্ছে তুমি নন স্পন্টেনিয়াস বলতে পারো, স্পন্টেনিয়াস, অথবা বলতে পারো রিভার্স প্রসেস। এই যেটাকে বলছি রিভার্স প্রসেস ইজ স্পন্টেনিয়াস। রিভার্স প্রসেস ইজ স্পন্টেনিয়াস। ঠিক আছে, তাহলে এবারে এই আলটিমেটলি ডেল্টা জিকে নেগেটিভ হতে হবে। এবারে তার বিভিন্ন কেসগুলোকে কনসিডার করি। ডেল্টা এইচ পজিটিভ নেগেটিভ হতে পারে, ডেল্টা এস পজিটিভ নেগেটিভ হতে পারে। তাহলে তোমার চারটে পসিবিলিটি হতে পারে। সেই চারটে পসিবিলিটির কথা আমি প্রথমে ভেবে নিই। ধরো প্রথমে কেস ওয়ানের কথা ভাবি। কেস ওয়ানে ধরো ডেল্টা এইচটা নেগেটিভ, ডেল্টা এসটা ধরো তোমার পজিটিভ। তার মানে কি হচ্ছে, ডেল্টা এইচটা নেগেটিভ মানে এনার্জেটিক্যালি ফেভারেবল, ডেল্টা এস পজিটিভ মানে কি এন্ট্রপিক্যালি ফেভারেবল। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে যখন ডেল্টা জিটাকে তুমি ক্যালকুলেট করবে, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা, দেখো ডেল্টা এইচ নেগেটিভ, ডেল্টা এস পজিটিভ, তার একটা মাইনাস সাইন আছে, মানে ওভারঅল জিনিসটা অলওয়েজ নেগেটিভ। এইটা হচ্ছে তোমার লেস দেন জিরো হবে অলওয়েজ, অলওয়েজ মানে অ্যাট অল টেম্পারেচার এইটা। তাহলে হেন্স দিস ইজ thermodynamically favorable at all temperature. Hence this is thermodynamically favorable at all temperature. that যে কোনো টেম্পারেচারে হচ্ছে thermodynamically favorable হবে। Hence this is thermodynamically favorable at all temperature. যে কোনো টেম্পারেচারেই কিন্তু এটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হবে। মানে তুমি টেম্পারেচার কম নাও, টেম্পারেচার বেশি নাও, যখন টেম্পারেচার কম নিলে তখন এনট্রপি এফেক্টটা ততটা ইম্পর্টেন্ট, তখন এনথালপি ফ্যাক্টর দিয়ে ওটা স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে। আর টেম্পারেচার বেশি হয়ে গেলে তখন এনট্রপি ফ্যাক্টরটাও তোমার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ধরো এরকম তুমি প্রসেস যদি দেখো, ধরো ডিকার্বক্সিলেশন প্রসেস তুমি দেখছো, ধরো এক্সাম্পল হিসেবে আমি বলছি ডিকার্বক্সিলেশন প্রসেস। ডিকার্বক্সিলেশন প্রসেস মানে আমি ঠিক আছে হয়তো সোডিয়াম পটাশিয়াম সল্ট রাখবো, ধরো কোনো একটা ইয়ে নিচ্ছি, ধরো আমি একটা একটা জাস্ট কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি, নিয়ে ধরো একটা অ্যালকেন তৈরি হচ্ছে প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, হ্যাঁ। এবারে ঠিক আছে হয়তো সরাসরি কার্বক্সিলিক অ্যাসিডটাকে নেওয়া হয় না, তার সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নেওয়া হয়। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো, এই যে পার্টিকুলার কার্বক্সিলিক অ্যাসিডটা ভেঙে গিয়ে যখন অ্যালকেন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এই পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে তোমার ডেল্টা মানে প্রথম কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সট্রিমলি স্টেবল, মিথেন এক্সট্রিমলি স্টেবল। তাহলে রিয়াকশন থেকে মোর স্টেবল প্রোডাক্ট যেটা পাচ্ছ তার জন্য ডেল্টা এইচটা নেগেটিভ হবে। আর একটা মলিকুল থেকে দুটো মলিকুল তৈরি হচ্ছে, শুধু তাই না, লিকুইড থেকে বা সলিড থেকে তোমার গ্যাস তৈরি হচ্ছে, এখানে থেকে এন্ট্রপিক্যালিও জিনিসটা ফেভারেবল হবে। তাহলে প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল, এন্ট্রপিক্যালি ফেভারেবল, সেখানে ডিকার্বক্সিলেশন হচ্ছে, ডিকার্বক্সিলেশন এই প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল, এবং এটা ঘটে যে কোনো তোমার টেম্পারেচারে, প্রসেসটা হচ্ছে স্পন্টেনিয়াসলি তোমার ঘটবে। একটা এক্সাম্পল তুমি দেখতে পেলে। তারপর ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডকে তুমি ডিজলভ করছো জলের মধ্যে। হ্যাঁ, ধরো আমি বললাম তোমার সোডিয়াম ক্লোরাইড ডিজলভ ইন
ওয়াটার, তুমি জানো এই পার্টিকুলার কেসে ল্যাটিস এনার্জির তুলনায় সলভেশন এনার্জিতে বেশি হয়, সেখানে ডেল্টা এইচটা নেগেটিভ হচ্ছে। এবং তার সঙ্গে যখন একটা সলিড থেকে সলিড ক্রিস্টাল সে যখন ডিজলভ করে গেল, আয়নগুলো আলাদা হয়ে গেল, তো আয়নগুলো আলাদা হয়ে যায় মানে সেটা সার্টেনলি তোমার এন্ট্রপিটা তার জন্য বেড়ে যাবে। তাহলে প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল অ্যাজ ওয়েল অ্যাজ এন্ট্রপিক্যালি জিনিসটা ফেভারেবল হয়ে যায়। হুম, বলো। আচ্ছা, এবারে চলে এসো কেস 2। কেস 2তে হচ্ছে তোমার ডেল্টা এইচটা ধরো নেগেটিভ। ডেল্টা এইচ নেগেটিভ মানে প্রসেসটা হচ্ছে এনার্জেটিক্যালি ফেভারেবল, আর ডেল্টা এসটাও নেগেটিভ মানে এন্ট্রপিক্যালি আনফেভারেবল। আগেটা যেমন দুটোই ফেভারেবল ছিল, এখন একটা ফেভারেবল একটা আনফেভারেবল। ডেল্টা জি যখন ক্যালকুলেট করছি, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, দেখো এখানে খেয়াল করে দেখো যে এনথালপি ফ্যাক্টর বলবে যে ডেল্টা জিটা নেগেটিভ হোক, কিন্তু এন্ট্রপি ফ্যাক্টর বলছে এন্ট্রপি ডেল্টা এস যদি নেগেটিভ হয়ে যায় তার একটা মাইনাস সাইন আছে, তাহলে ওভারঅল জিনিসটা কি হতে চাইবে, ওভারঅল জিনিসটা হচ্ছে পজিটিভ করে দিতে চাইবে, তার মানে এর এফেক্টটাকে কমাতে হবে। এইটা লেস দেন হবে হোয়েন টেম্পারেচার ইজ লো। লো টেম্পারেচার যদি তুমি নাও তাহলে এনট্রপি ফ্যাক্টরটা ডমিনেট করতে পারবে না, এনট্রপি ফ্যাক্টরটা ডমিনেট করবে, তখনই প্রসেসটা কন্টিনিউয়াস হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে দিস ইজ থার্মোডাইনামিক্যালি ফেভারেবল ফেভারেবল only at low temperature region. It is thermodynamically favorable only at low temperature region. ঠিক আছে? আর এরকম তুমি অনেক এক্সাম্পল দেখবে। ধরো তুমি যে কোনো যখন সবচেয়ে ভালো হচ্ছে তোমার হাইড্রোজিনেশন রিয়াকশন, ধরো হাইড্রোজিনেশন রিয়াকশন, ধরো হাইড্রোজিনেশন রিয়াকশন যখন তুমি কনসিডার করো, ধরো তুমি একটা অ্যালকিন নিয়েছো, সে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে তোমার অ্যালকেন তৈরি করলো। তো দেখো প্রথম কথা পাই বন্ডটা ভেঙে গিয়ে সিগমা বন্ড তৈরি হচ্ছে বলে এই সেখানে ডেল্টা এইচটা নেগেটিভ হবে, কারণ আরো স্টেবল তৈরি হলো, পাই বন্ড উইক, সেখান থেকে সিগমা বন্ড তৈরি যে সিএইচ বন্ড তৈরি হচ্ছে, সেখানে এটা এনার্জেটিক্যালি ফেভারেবল হয়ে গেল। কিন্তু দুটো মলিকুল থেকে একটা মলিকুল হচ্ছে মানে কি, এটা এনট্রপিক্যালি আনফেভারেবল। এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল কিন্তু এনট্রপিক্যালি আনফেভারেবল হচ্ছে। এছাড়া ধরো যখন দুটো অ্যাসাইক্লিক কম্পাউন্ড জুড়ে গিয়ে একটা সাইক্লোঅ্যাডিশন রিয়াকশনের থ্রু দিয়ে একটা মলিকুল তৈরি করছে, তার ক্ষেত্রে এনট্রপিটা কমবে, কিন্তু প্রসেসটা তবু ঘটছে কারণ এনার্জি ফ্যাক্টরের জন্য প্রসেসটা এনার্জেটিকলি সামো ফেভারেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে তার মানে এনট্রপি কমে যাচ্ছে মানেই যে রিয়াকশন ঘটবে না সেরকম নয়। এনট্রপি কমে যেতে পারে যখন একটা ক্রিস্টালাইজেশন হয়, এনট্রপি কমে যায়। ধরো আমি ফিজিক্যাল প্রসেসগুলোর মধ্যে আমি ধরো ক্রিস্টালাইজেশনের কথা বলছি, ক্রিস্টালাইজেশন, ধরো কনডেনশনের কথা বলছি, যখন তোমার কোনো একটা কনডেনসেশন হয়, কনডেনসেশন মানে গ্যাস থেকে লিকুইড হচ্ছে, লিকুইড থেকে সলিড হচ্ছে, এই পার্টিকুলার সিচুয়েশনগুলোতে এনট্রপিটা কমছে, তবু প্রসেসটা স্পন্টেনিয়াসলি ঘটছে কেন? কারণ ধরো জলীয় বাষ্প থেকে জল হতে গেলে 540 ক্যালোরি হিট হচ্ছে বেরিয়ে যায় জল থেকে 1 গ্রামের জন্য। জল থেকে বরফ হতে গেলে 80 ক্যালোরি পার গ্রাম জল ধরো তোমার ইয়ে হিট তোমার বেরিয়ে যাচ্ছে। তোমার প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল হচ্ছে। তাহলে এন্ট্রপিক্যালি আনফেভারেবল হলেও কিন্তু প্রসেসটা ঘটতে পারে বা প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হতে পারে এনার্জি ফ্যাক্টরটার জন্য। এবার চলে আসো কেস 3-তে। এক্ষেত্রে ডেল্টা এইচটা পজিটিভ, অর্থাৎ এনার্জেটিক্যালি আনফেভারেবল, ফেভারেবল, কিন্তু ডেল্টা এসটা সেটাও পজিটিভ, অর্থাৎ এন্ট্রপিক্যালি ফেভারেবল।
এনার্জেটিক্যালি আনফেভারেবল কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল। আচ্ছা, এর ক্ষেত্রে ডেল্টা জিটা যেটা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা লেস দেন জিরো হবে কখন? when টেম্পারেচারটা হাই হবে। টেম্পারেচার ইজ হাই। দেখো এক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে, ডেল্টা এইচ সে ডেল্টা জিকে নেগেটিভ হতে চায় না, নেগেটিভ হতে দিতে চায় না। তাহলে এর ডমিনেন্সটা কমাতে হবে, এই এনট্রপি ডমিনেন্সটা বাড়াতে হবে, কারণ ডেল্টা এস যদি পজিটিভ হয় তার সঙ্গে টি গুণ হয়ে গেলে ওভারঅল মাইনাস টি ডেল্টা এসটা অনেকটা নেগেটিভ হতে পারে, সেটা ডেল্টা এইচকে এক্সিড করতে পারবে। হ্যাঁ, মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে, মানে এই আগের কেসটাতে যেটা দাঁড়ালো যে লো টেম্পারেচারে কি হচ্ছে, টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর থেকে কম হচ্ছে, মানে when টেম্পারেচার ইজ লো তখন কি হচ্ছে যে ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা ডমিনেট করছে টি ডেল্টা এস এর ম্যাগনিটিউড। আর এই পার্টিকুলার কেসে কি হচ্ছে না, ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা লেস দেন টি ডেল্টা এস এর ম্যাগনিটিউড। এটা যখন হবে তখন কি হবে, মানে মানে এইটা তখন নেগেটিভ হবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে দিস ইজ থার্মোডাইনামিক্যালি ফেভারেবল only at high temperature region, হাই টেম্পারেচার। তাহলে এক্সাম্পল হিসেবে তুমি যদি হাইড্রোজেনের উল্টোটা ডিহাইড্রোজেনেশনের কথা ভাববে, ডিহাইড্রোজেনেশন তুমি কনসিডার করছো, ডিহাইড্রোজেনেশন প্রসেসের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি উল্টোটা ঘটছে। একটা অ্যালকেন ছিল, সেখান থেকে তোমার অ্যালকিন তৈরি হয়ে গেল, আর হাইড্রোজেন ধরে বেরিয়ে গেল, ডিহাইড্রোজেনেশন যেহেতু আমি বলছি। তো দেখো একটা মলিকুল থেকে দুটো মলিকুল হচ্ছে, মানে এন্ট্রপিটা বাড়ছে, কিন্তু স্ট্রঙ্গার সিএইচ বন্ড ভেঙে গিয়ে একটা পাই বন্ড তৈরি হচ্ছে আর এইচএইচ বন্ড তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে ডেল্টা এইচটা তোমার পজিটিভ হচ্ছে। তাহলে এই ডিহাইড্রোজেনেশন প্রসেসটা দেখবে হাই টেম্পারেচারে ঘটে, টেম্পারেচার যখন বাড়াবে তখনই কেবলমাত্র এটা ঘটে। এছাড়া আরো অনেক তুমি পাবে, যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের যে সলিউশন তৈরি করছো জলে, তার ক্ষেত্রে হচ্ছে তুমি জানো প্রচন্ড হিট উৎপন্ন হয়। আচ্ছা, প্রসেসটা এনার্জেটিক্যালি আনফেভারেবল হলো, কিন্তু তবুও সালফিউরিক অ্যাসিড জলে মিক্সছে কেন? ওই এনট্রপি মিক্সিং এর জন্য, যেটা অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ। আচ্ছা, এবারে চলে আসো কেস 4। আচ্ছা, কেস 4টা ডেঞ্জারাস। ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এনার্জেটিক্যালি আনফেভারেবল। ডেল্টা এসটা নেগেটিভ, অর্থাৎ এন্ট্রপিক্যালি আনফেভারেবল। এনার্জেটিক্যালি আনফেভারেবল, এন্ট্রপিক্যালিও আনফেভারেবল। হ্যাঁ, ডেল্টা এইচটা পজিটিভ, ডেল্টা এসটা হচ্ছে নেগেটিভ। তাহলে এনার্জেটিক্যালি আনফেভারেবল, এন্ট্রপিক্যালি আনফেভারেবল। তখন ডেল্টা জিটা, যেটা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, দেখো এটা কিছু করার নেই, এটা গ্রেটার দ্যান জিরো অলওয়েজ। তখন প্রসেসটা হচ্ছে এন্ডারগনিক প্রসেস হয়ে যাচ্ছে, এন্ডারগনিক প্রসেস। তো দিস প্রসেস ক্যান নেভার বি থার্মোডাইনামিক্যালি ফেভারেবল। এই প্রসেসটা এটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল কখনো ঘটছে না। তার মানে দিস প্রসেস ক্যানট টেক প্লেস ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। দিস প্রসেস ক্যানট টেক প্লেস spontaneously in the forward direction. এই প্রসেসটা ফরওয়ার্ড ডিরেকশনে কিন্তু স্পন্টেনিয়াসলি ঘটছে না। আর এবারে হচ্ছে তোমার যে এই যে রিয়াকশনগুলো, যেখানে প্রসেসটা এনার্জেটিক্যালি আনফেভারেবল, এন্ট্রপিক্যালি আনফেভারেবল, প্রথমে কি করতো, লোকে হাল ছেড়ে দিত। কিন্তু প্রচুর বায়োলজিক্যাল রিয়াকশন সেখানে দেখা গেল যে যে রিয়াকশনসগুলো একে অপরের সাথে এমনভাবে ইন্টারলিঙ্ক
যে কোন একটা পার্টিকুলার রিয়াকশন বা পার্টিকুলার স্টেপ সেটা এন্ডার্গনিক হচ্ছে, কিন্তু তার সঙ্গে জুড়ে আছে, অঙ্গাঙ্গিকভাবে যুক্ত আছে আরেকটা রিয়াকশন যেটা হাইলি এক্সার্গনিক। মানে একটা রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা জিটা পজিটিভ, হয়তো অল্প পজিটিভ, কিন্তু অন্য রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা জিটা হচ্ছে অনেক বেশি নেগেটিভ। তখন এই দুটো রিয়াকশন যদি একসাথে ঘটে তখন দেখা যাচ্ছে যে প্রসেসটা ওভারঅল স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে, কারণ পরেরটা সে ড্রাইভিং মানে কি বলবো ড্রাইভিং ফোর্সের রোলটা প্লে করছে আর কি। হ্যাঁ, এটা তোমার হয় এরকম প্রচুর রিয়াকশন তুমি পাবে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমায় বলছি একটা রিয়াকশন, ধরো টাইটেনিয়াম অক্সাইড তার সঙ্গে ক্লোরিনের তুমি রিয়াকশন করছো, TiO2 প্লাস 2Cl2। আচ্ছা, এটা ফিজিক্যাল স্টেটটা পাশে লিখে দিই। টাইটেনিয়াম অক্সাইড হচ্ছে সলিড প্লাস Cl2 গ্যাস, সেখান থেকে তোমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে TiCl4 একটা লিকুইড হয় প্লাস অক্সিজেন গ্যাস হয়। এই প্রসেসটা হচ্ছে এন্ডারগনিক রিয়াকশন, যার জন্য ডেল্টা জি ওয়ানটা স্ট্যান্ডার্ড স্টেটে তা হয়ে যায় হচ্ছে প্লাস 150 2.3 কিলোজুল পার মোল। এটা আচ্ছা, এবারে এই প্রসেসটা তো মানে ঘটার কথা নয়, কারণ তার ডেল্টা যেটা হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি কি করছি যে এই রিয়াকশনের সাথে আমি একটা রিয়াকশন মিশিয়ে দিলাম। ধরো এখানে আমি বাঁদিকে কার্বন সলিড অবস্থায় রেখেছি, আর এই যে অক্সিজেনটা আছে সে অক্সিজেনের সাথে ধরো সে রিয়াক্ট করলো করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো গ্যাসিয়াস স্টেটে। তার জন্য ডেল্টা জি জিরোটা এটা হচ্ছে অনেকটা বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে -394.4 কিলোজুল পার মোল হচ্ছে। আচ্ছা, এবারে তাহলে দেখে এই দুটো রিয়াকশন, প্রথমটা হচ্ছে রিয়াকশন 1, তারপরটা হচ্ছে রিয়াকশন 2। এবারে যখন কাপেলড হচ্ছে, কাপেল রিয়াকশনটা কি, ধরো যদি এরকম হতো টিআই, এবার তুমি যদি কেটে কুটে দাও TiO2 সলিড প্লাস 2Cl2 গ্যাস প্লাস কার্বন ধরো সলিড, তারা তৈরি করছে TiCl4 লিকুইড প্লাস CO2 গ্যাস। এই যে ওভারঅল একটা রিয়াকশনের মতো করে বলছে, এটা যে কাপেল রিয়াকশন, কিন্তু অ্যাকচুয়ালি দুটো স্টেপের এটা কম্বিনেশন আর কি। তার জন্য যখন তুমি ডেল্টা জিটাকে ক্যালকুলেট করছো, যেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড স্টেটে ডেল্টা G01 প্লাস ডেল্টা G02 এর যোগফল হয়ে যাচ্ছে। এই যোগফলটা করলে সেটা বেরিয়ে যাচ্ছে তোমার -242.1। এই ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম, এত কিলোজুল পার মোল হয়ে গেল। দেখো এটা তোমার লেস দেন হয়ে গেল, অর্থাৎ প্রসেসটা তোমার এক্সোথার্মিক হয়ে গেল। তাহলে একটা এক্সোথার্মিক বলছি, এক্সার্গনিক হয়ে গেল বা স্পন্টিনিয়াস হয়ে গেল। এক্সার্গনিক হয়ে গেল। তারপরে এটা দাঁড়াচ্ছে যে যখন এরকম সিচুয়েশন হবে যে কোন একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য ডেল্টা যেটা হচ্ছে পজিটিভ, তাহলে রিয়াকশনটা করতে চাইছে না, তখন হাল ছেড়ে দিও না। দেখো ওর সাথে পুরো রিয়াকশনকে কাপল করা যায় যায় কিনা। রিয়াকশনকে কাপল করলে সেটা যদি হাইলি এক্সোথার্মিক হয়ে যায়, তাহলে দুজনে মিলে ওভারঅল ডেল্টা নেগেটিভ হবে এবং ওভারঅল প্রসেসটা তখন কিন্তু এক্সার্গনিক হয়ে যেতে পারে। এখান থেকে আমি যে কনসেপ্টটা এখানে দেখলাম সেটা হচ্ছে কাপেলড রিয়াকশন, এবং আরো অনেক কাপেল রিয়াকশনে তুমি এক্সাম্পল পাবে আর কি। হ্যাঁ, ঠিক একই রকম ধরো ক্যালসিয়াম কার্বনের সে যখন ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, সেখানে ডেল্টা জিটা পজিটিভ, কিন্তু তুমি যখন এই তার সঙ্গে কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এই রিয়াকশনটাকে কাপল করবে করে অ্যাজ এ হোল ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন প্লাস অক্সিজেন, সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এই রিয়াকশনটাকে করবে, তখন দেখবে রিয়াকশনটা অ্যাজ এ হোল কিন্তু তোমার এক্সার্গনিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তুমি আরো অনেক এক্সাম্পল
পাবে আর কি। মানে আমি আরেকটা এক্সাম্পলের কথা বলছিলাম যে ধরো ক্যালসিয়াম কার্বনেট সলিড, এটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই যে তৈরি হচ্ছে। হ্যাঁ, এই প্রসেসটার জন্য ডেল্টা G01টা সেটা হচ্ছে প্লাস 130.40 কিলোজুল পার মোল হচ্ছে। এবারে এর সঙ্গে তোমাকে কাপল করতে হচ্ছে এই ধরো চারকোল বা কিছু একটা দিয়েছে, সেটা অক্সিজেন, তার প্রেজেন্সে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, তার জন্য ডেল্টা জিটা হচ্ছে হাইলি নেগেটিভ -394.36, অ্যারাউন্ড 4 আর কি কিলোজুল পার মোল। এবারে যখন তুমি দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছ, তাহলে কি হলো, ক্যালসিয়াম কার্বনেট সলিড প্লাস কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস, সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস 2CO2 গ্যাস, এটা যখন তৈরি করছো, তার জন্য যে ওভারঅল ডেল্টা জিটা ডেল্টা G01 প্লাস ডেল্টা G02 হলো এটা, তার জন্য ওভারঅল জিনিসটা কিন্তু তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা তোমার এই -3 -364 এর মতো, 264 এর মতো, -264 কিলোজুল পার মোলের মতো। এটা তোমার লেস দেন 0 হয়ে যাচ্ছে বা নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বায়োলজিক্যাল প্রসেসের ক্ষেত্রে এডিপি এসিপি সিনথেসিস এই জায়গাতে এরকম প্রচুর তুমি সিচুয়েশন দেখবো যেখানে অ্যাকচুয়ালি কাপেল রিঅ্যাকশনটা ঘটে। ঠিক আছে, তাহলে প্রথম যে পার্টটা আমরা একটু আলোচনা করবো বলেছিলাম যে মোর অ্যাবাউট স্পন্টেনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, সেটা আমরা বললাম। এখান থেকে আমি দুটো প্রবলেম দিচ্ছি, যে প্রবলেমগুলো অন্য জায়গায় খুব পড়ে। সেটা হচ্ছে যে স্পন্টানিয়াস অ্যাবজর্পশন অফ গ্যাসেস অন solid surface must be exothermic. Spontaneous adsorption of gases on solid surface must be exothermic. আচ্ছা, dissociative adsorption of hydrogen on palladium surface is endothermic. এটাকে এক্সটেন্ড করতে বলছি। তারপর বললাম স্পন্টেনিয়াস পলিমারাইজেশন is an exothermic process। তাই আমি তিনটে প্রবলেম, এটা বিভিন্ন জায়গা থেকে প্রবলেমগুলো পড়েছে। প্রথম কথা দেখো, এই স্পন্টেনিয়াস অ্যাডজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস যখন তুমি কনসিডার করছো, প্রসেসটা স্পন্টেনিয়াস মানেটা কি? এই যে এই 1 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে একই রকমের। হুম, এটাকে 1 ভাবো, এটাকে 2 ভাবো, এটাকে 3 ভাবো। হুম, দেখো 1 নম্বর এবং 3 নম্বর প্রবলেমটা হচ্ছে একই রকমের। প্রবলেম 1 আর প্রবলেম 3 এদের সলিউশনের স্কিমটা একই রকমের। দেখো বলে দিচ্ছে প্রসেসটা স্পন্টেনিয়াস, আর the process is spontaneous, ডেল্টা জি কি অবশ্যই লেস দ্যান 0। আচ্ছা আচ্ছা, এবারে এই প্রসেসগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখো যখন একটা গ্যাস অ্যাবজর্ব করবে অন সলিড সারফেস, বা যখন তুমি স্পন্টেনিয়াস পলিমারাইজেশনটাকে করছো, স্পন্টেনিয়াস পলিমারাইজেশন মানে হচ্ছে অনেকগুলো মনোমার জুড়ে গিয়ে তোমার পলিমার তৈরি করছে। এই সিচুয়েশনগুলো যখন তুমি দেখছো, তখন অবভিয়াসলি কি হচ্ছে, যে
অনেকে তো জুড়ে যাচ্ছে, জুড়ে যায় মানে অনেকগুলো মলিকুল থেকে সিঙ্গেল মলিকুল তৈরি করছে পলিমারের ক্ষেত্রে, বা গ্যাস মলিকুলগুলো র্যান্ডম কাইনেটিক ওয়েতে ঘুরে বেড়াচ্ছে, সলিড সারফেসে অ্যাডজর্ব হয়ে গেল। তাই এই প্রসেসগুলো সব অবশ্যই এন্ট্রপিক্যালি আনফেভারেবল হবে। দ্য প্রসেস ইজ এন্ট্রপিক্যালি আনফেভারেবল। অর্থাৎ ডেল্টা এসটা লেস দ্যান 0। এবারে দেখো, যেহেতু ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এবারে ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, কিন্তু ডেল্টা এসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ হয়ে গেল। মানে এটা পরিষ্কার ইমপ্লাই করবে ডেল্টা এইচটা অবশ্যই নেগেটিভ হতে হবে। দ্যাট ইজ দ্য প্রসেস মাস্ট বি, দ্যাট ইজ দ্য প্রসেস মাস্ট বি এক্সোথার্মিক। হ্যাঁ, তাহলে প্রবলেম 1 এবং প্রবলেম 3টা একদম একই রকম। কন্টিনিউয়াস পলিমারাইজেশন যখন হবে, তখনও অনেকগুলো মনোমার যুক্ত গিয়ে একটা পলিমার তৈরি করছে বলে এন্ট্রপি কমে যাবে। যখন তোমার অ্যাডজর্পশন অফ গ্যাসের সলিড সারফেস কনসিডার করছো, সেখানেও ঠিক একই রকম সিচুয়েশন। কারণ যখন তুমি গ্যাসটা র্যান্ডম কায়োটিক ওয়েতে ঘুরে বেড়ায়, এবারে সেই গ্যাসটাকে যখন তুমি একটা সলিড সারফেসে তুমি কনডেন্স করে ফেলার চেষ্টা, মানে সলিডে অ্যাবজর্ব করে ফেলার চেষ্টা করছে, তাহলে তার ফ্রিডমটা কমে যাচ্ছে, তার র্যান্ডমনেস ক্যাওসনেসটা কমে যাচ্ছে। তার র্যান্ডমনেস ক্যাওসনেস কমে গেলে অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার কথা, এন্ট্রপিটা কমে যাওয়ার কথা, সেই এন্ট্রপিটা কমে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রসেসটা স্পন্টিনিয়াস, তার জন্য ডেল্টা জিটা যেহেতু নেগেটিভ হতে হবে, তার ডেল্টা এইচটা নেগেটিভ হওয়ার তার কোনো উপায় নেই। আচ্ছা, কিন্তু এইটা যেটা হচ্ছে যে প্রবলেম 2তে, ধরো যখন তোমার এখানে একটা প্যালাডিয়াম সারফেস আছে, আর এখানে হাইড্রোজেন গ্যাস যখন অ্যাবজর্ব হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, এই হাইড্রোজেন গ্যাসটা আছে, এর ক্ষেত্রে না কেমিজপশন হয়, মানে এইখানে কেমিক্যাল বন্ড তৈরি হয়। বন্ড তৈরি হয়ে যেটা হয় তোমার, এই বন্ডটা ভেঙে গেল, তার বদলে এইখানে একটা কেমিক্যাল বন্ড, এখানে একটা কেমিক্যাল বন্ড তৈরি করছে। এই যে ডিসোসিয়েট করলো, তারপরে অ্যাবজর্পশন হলো। ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন অফ হাইড্রোজেন অন প্যালাডিয়াম, এটা হচ্ছে প্রথম কথা কেমিজপশন। কেমিজপশন এক্ষেত্রে দেখো, এইচএইচ বন্ড dissociates, but two palladium hydrogen bond is formed. তাহলে একটা বন্ড ভেঙে গিয়ে দুটো বন্ড তৈরি হচ্ছে, সেখানে স্টেবিলাইজ হচ্ছে। হ্যাঁ, মানে কি বলবো, এইচএইচ বন্ড ভেঙে গিয়ে পিডিএইচ বন্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কেমিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, এবার তাতে কি হলো দেখো, এইচএইচ বন্ড হচ্ছে অনেক স্ট্রঙ্গার বন্ড, আর প্যালাডিয়াম হাইড্রোজেন বন্ড হচ্ছে উইকার বন্ড। ঠিক আছে তো? তাহলে এইচএইচ বন্ড হচ্ছে স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, আর প্যালাডিয়াম হাইড্রোজেন বন্ড উইকার। তা যদি হয়, তাহলে ওভারঅল ডেল্টা এইচ কি হবে, তখন পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল তোমার এন্ডোথার্মিক হয়ে গেল। আচ্ছা, তবু তাহলে প্রসেসটা ঘটছে কেন? এবার ডিসোসিয়েট করে যাওয়ার জন্য, ইন দিস কেস অ্যাজ H2 ডিসোসিয়েট, ডেল্টা এস যেটা মানে এন্ট্রপিটা অ্যাকচুয়ালি তোমার বেড়ে যায়, কারণ অ্যাজ ওই একটা মলিকুল থেকে দুটো মলিকুল হয়ে যাওয়ার জন্য ডেল্টা এসটা অ্যাকচুয়ালি পজিটিভ হচ্ছে। তো যখন তুমি ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এসটাকে করছো, দেখো ডেল্টা এইচটা পজিটিভ, কিন্তু ডেল্টা এসটা এখানে পজিটিভ হয়ে যাওয়ার জন্য এইটা অ্যাজ এ হোল ডমিনেট করলো, ডমিনেট করে এই ওভারঅল জিনিসটা তোমার নেগেটিভ হতে পারে, এবং হাইড্রোজেন তার ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন হতে পারে অন দ্য প্যালাডিয়াম সারফেস কোয়াইট স্পন্টিনিয়াসলি। তো এটা কিন্তু নর্মাল যে তোমার অ্যাডজর্পশন প্রসেস, তার থেকে কিন্তু একদম আলাদা। ঠিক আছে, নর্মাল অ্যাডজর্পশন প্রসেস থেকে হচ্ছে তোমার একদম আলাদা। আচ্ছা, আর একটা প্রবলেম অন্য কনটেক্সটে পড়ে, সেই প্রবলেমটা আমি দিয়ে রাখছি। হ্যাঁ, মাইসেলাইজেশন
এর উত্তরটা এখন বলবো না, উত্তরটা তোমরা ভাববে। মাইসেলাইজেশন ইজ entropically favorable. Explain. এটা আর একটা প্রবলেম, যেটা আর উত্তর এখন আমি বলে দিচ্ছি না, এটা তোমরা ভাববে। আর তাহলে এক্ষেত্রে না এই টাইপের ছোট ছোট 2 নম্বরের কোশ্চেন্স কিন্তু পরীক্ষায় দেখবে প্রচুর পড়ে। কোনোটা এই কনটেক্সটে পড়ে, ধরো এই প্রবলেমগুলোতে অ্যাডজর্পশনের কনটেক্সটে পড়বে প্রথম দুটো প্রবলেম, পলিমারাইজেশনের কনটেক্সটে 3 নম্বর প্রবলেমটা পড়বে। মাইসেলাইজেশন যেটা, হ্যাঁ, তোমরা জানো সারফেস টেনশনে মাইসেলাইজেশন আছে, সেই মাইসেলাইজেশন মাইসেলি তৈরি আর কি। তো মাইসেলাইজেশনের কনটেক্সটে হচ্ছে 4 নম্বর প্রবলেমটা পড়বে, কিন্তু সবের উত্তর হচ্ছে এখান থেকে আসবে। এবং তোমরা দেখবে যে যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ো পার্টিকুলারলি, এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি তো আছেই, ইনঅর্গানিক কেমিস্ট্রি তো অত ছোটবেলায় অত মেকানিজম, তার যে ফিজিও কেমিক্যাল এফেক্ট গুলো অত বেশি খুব ভাবে না। অর্গানিকে হয় খুব, মানে খুব কংক্রিট ওয়েতে কোনো একটা রিয়াকশন স্টাডি করে, খুব মানে ইন্টিগ্রিটি গুলো একদম প্রপারলি দেখে, একদম নিট, মানে যেগুলো ছোটখাটো সব ব্যাপার ট্যাপার যেগুলো থাকে না, সেগুলো সব অর্গানিক কেমিস্ট্রি যখন বলা হয়, সেখানে দেখবে যে মাস্টারমশাই খুব সিরিয়াসলি পড়ান, তিনি কিন্তু এই এনার্জি ফ্যাক্টর গুলোকে কনসিডার করিয়ে করিয়ে কোনো একটা অর্গানিক রিয়াকশনসকে বলবেন। সেখানে এই যে আজকে যে কথাটা আলোচনা হলো আর কি, এইটা দেখবে তোমার অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা কোথাও না কোথাও অলরেডি পড়েছো, বা মাস্টারমশাইটা তোমাদের পড়িয়েছেন। মানে এনার্জেটিক্স রিগার্ডিং এ স্পন্টেনিয়াস এনার্জেটিক্স অ্যাসোসিয়েটেড টু এ অর্গানিক রিয়াকশনস, সেখানে তুমি এই এফেক্টগুলো দেখে থাকতে পারো। ঠিক আছে, বোঝাতে পারলাম? হলো? হ্যাঁ স্যার। সবটা বুঝতে পেরেছো তো ঠিকঠাক করে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো। আচ্ছা, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্সওয়েল রিলেশন। আচ্ছা, ম্যাক্সওয়েল রিলেশনসে যাওয়ার আগে তোমার এরকম একটা কথা বলা হয়েছিল, গিভস 4 ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ thermodynamics, gives 4 fundamental equations of thermodynamics। সেটা হচ্ছে তোমার 1 নম্বর du ইকুয়াল টু TdS মাইনাস PdV। আচ্ছা, সবটাই হচ্ছে ফর ক্লোজ সিস্টেম। হ্যাঁ, ওপেন সিস্টেমের জন্য আরেকটা করে টার্ম থাকতো, সেটা আমি এখন আলোচনা করছি না, ফর ক্লোজ সিস্টেম। du ইকুয়াল TdS মাইনাস PdV। 2 নম্বর হচ্ছে dH ইকুয়াল টু TdS প্লাস VdP। 3 নম্বর dA ইকুয়াল টু মাইনাস SdT মাইনাস PdV। আর 4 নম্বর dG ইকুয়াল টু মাইনাস SdT প্লাস VdP। এই চারটে হচ্ছে তোমার গিভস 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এই প্রত্যেকটা ক্ষেত্রে ইউ, এইচ, এ, জি সেটা সব স্টেট প্রপার্টি। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি শুরুটা করো এই জায়গা থেকে। ধরো ডিউ ইকুয়াল টু তোমার টিডিএস মাইনাস পিডিবি হলো। তাহলে এখান থেকে ডেল ইউ বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভিটা কত টি হচ্ছে, এবং ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এসটা কত হচ্ছে, মাইনাস পি হচ্ছে। তুমি এখান থেকে তুমি ডেল ইউ বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি যদি করো তাহলে সেটা টি হয়ে যায়, আর ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস করো সেটা মাইনাস পি হয়ে যায়। আর এবার তুমি যদি ডেল টু ইউ বাই ডেল ভি ডেল এস করো, তার মানে এটা কি, ডেল ভি অফ ডেল ইউ বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি আর কনস্ট্যান্ট এস, কত দাঁড়াচ্ছে, ডেল ইউ বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভিটাকে যদি বসিয়ে দাও তাহলে ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস হয় এইটা। আবার ঠিক একই রকম এদিকে ডেল টু ইউ বাই যদি ডেল এস ডেল ভিটা করো, না আগেরটা হচ্ছে প্রথমে ডেল এস তারপরে ডেল ভি, এটা হচ্ছে প্রথমে ডেল ভি তারপর ডেল এস, এটা যদি করো এটা ডেল এস অফ ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা ডেল এস। এবার ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এসটা কত না মাইনাস পি, তাহলে এটা মাইনাস করে দিলাম একটা,
এটা কত হলো মাইনাস মাইনাস আগে লিখলেও হবে মাইনাস ডেল পি বাই ডেল এস আর কনস্ট্যান্ট ভি। আচ্ছা এবারে দেখো যে ইউ অ্যাজ এ ফাংশন অফ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে এটা পরিষ্কার বুঝতে পারা যায় ইউ অ্যাজ এ ফাংশন অফ এস আর ভি, এটা তো দেখতে পাওয়া যাচ্ছে, অ্যান্ড এটিকে স্টেট ফাংশন। আর এদিকে স্টেট ফাংশন মানে ইউ অ্যাজ এ ফাংশন অফ এস অ্যান্ড ভি এবং এদিকে স্টেট ফাংশন। তা যদি হয় তাহলে ইট মাস্ট ওবে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। তাহলে ইট মাস্ট ওবে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। তার মানে এটা কি? তাহলে ডেল টু ইউ বাই ডেল ভি ডেল এস মাস্ট বি ইকুয়াল টু ডেল টু ইউ বাই ডেল এস ডেল ভি হবে। যদি অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবে করে তাহলে কি দাঁড়াচ্ছে ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এ, সেটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল পি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি এর সঙ্গে সমান হচ্ছে। দেখো এই একটা তুমি রিলেশন পেলে, দিস ইজ ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েল রিলেশন। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েল রিলেশন। তো যেমন করে 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি এরকম একটা রিলেশন বের করলে, জাস্ট ওটা একটা স্টেট প্রপার্টি এবং অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবে করবে, সেটুকু মাথায় রেখে তো 4টে জায়গা থেকে তুমি এরকম ইকুয়েশন বের করতে পারবে। ধরো 2 নম্বর ইকুয়েশনটাকে যদি তুমি কনসিডার করো, 2 নম্বরের ডিএইচটা কি বলা হচ্ছে না টিডিএস প্লাস ভিডিপি। তাহলে এখান থেকে পরিষ্কার এইচটা অ্যাজ এ ফাংশন অফ এস অ্যান্ড পি এইটা, আর এদিকে স্টেট ফাংশন, স্টেট ফাংশন এটা। সেটা কি হবে না ইট মাস্ট ওবে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। তাহলে এবার এখান থেকে দেখো ডেল এইচ বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পিটা হচ্ছে টি, এবং ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এসটা হচ্ছে তোমার ভি। তাহলে এখান থেকে তুমি যদি ডেল টু এইচ বাই ডেল পি ডেল এসটাকে করো, তার মানে ডেল ডেল পি অফ ডেল এইচ বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি, পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট এস, তাহলে হয়ে গেল কত ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস হলো। আর এখানে ডেল টু এইচ বাই ডেল এস ডেল পি যখন তুমি করছো তাহলে ডেল ডেল এস অফ ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হয়ে যাচ্ছে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভি হয়ে যাচ্ছে ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে যাচ্ছে। এটা ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে যাচ্ছে। তাহলে এবারে দেখো এটা কিন্তু অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ওবে করছে, তার মানে ডেল টু এইচ বাই ডেল পি ডেল এস মাস্ট বি ইকুয়াল টু ডেল টু এইচ বাই ডেল এস ডেল পি। তাহলে বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস হচ্ছে ইকুয়াল টু ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে বুঝতে পারছো কেমন করে রিলেশনগুলো হচ্ছে। তাহলে সিমিলারলি তুমি বাকিকে দুটো ইকুয়েশন সেখান থেকেও এরকম ম্যাক্সওয়েল রিলেশন বের করতে পারবে। তার মানে আমি তাহলে এইটুকু তোমাকে জাস্ট বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, বললাম যে ফাইন্ড আউট দ্য ম্যাক্সওয়েল রিলেশন ফ্রম ইকুয়েশন 3 অ্যান্ড 4। মানে করতে পারবে তো কেমন করে করলাম, মানে যেমন করে প্রথম দুটো করলাম ঠিক একই রকমভাবে পরের দুটো করবে। আমি আর করে সময় নষ্ট করতে চাইছি না, তোমরা এটা একই রকমভাবে করতে পারবে। তাহলে একই রকম করে তুমি 3 নম্বর 4 নম্বর থেকে দুটো ইকুয়েশন তৈরি করে ফেলতে পারবে। তাহলে দেখো তুমি এইটা করলে তুমি এইখান থেকে তাহলে টোটাল 4টে ইকুয়েশন পাবে। আচ্ছা একটা ইকুয়েশন দেখো আমি অলরেডি এখানে করে দিয়েছি, ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস, ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস ইকুয়াল টু মাইনাস ডেল পি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি
ডেল পি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি, এইটা একটা হলো। তারপর একটা দেখো, ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস ইকুয়াল টু ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি, 2 নম্বর হলো। আচ্ছা 3 নম্বর হবে হচ্ছে তোমার ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু হবে হচ্ছে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, ডেল পি বাই ডেল টি, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা হবে। 4 নম্বর হচ্ছে তোমার ডেল এস বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল এস বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এই 4টে রিলেশনস পেলে, এই 4টে রিলেশনসকে বলা হচ্ছে তোমার 4 ম্যাক্সওয়েল রিলেশন। এগুলো হচ্ছে ম্যাক্সওয়েল, এগুলো হচ্ছে ম্যাক্সওয়েল রিলেশন। ঠিক আছে, তাহলে তুমি ওই যেমন করে পরীক্ষা যদি এর মধ্যে যে কোনো একটা করতে দেয়, তাহলে তুমি কিন্তু খুব ইজিলি করসপন্ডিং জায়গা থেকে স্টার্ট করবে, কাট করে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবে করবে, করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবারে এই যে মানে তোমাকে যদি একটা এইটা বলে দেয় যে এই করসপন্ডিং ফান্ডামেন্টাল ইকুয়েশনটা বলে দিল, সেখান থেকে ম্যাক্সওয়েল রিলেশন বের করতে বলে তুমি ইজিলি করে ফেলতে পারবে। এবারে ম্যাক্সওয়েল একবারে তার বদলে যদি এরকম দেয় যে একটা ম্যাক্সওয়েল রিলেশন দিয়ে দিল, দিয়ে সেটাকে তোমাকে ডিরাইভ করতে বললো। এবার প্রথম যে প্রবলেমটা তুমি ফেস করবে সেটা হচ্ছে যে কোন ইকুয়েশনটা থেকে স্টার্ট করবো। তো তোমাকে 4 নম্বর ইকুয়েশনটা বলেছে, এই 4 নম্বর, এই যে 4 নম্বর ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে বের করতে গেলে এখানকার যে 4 নম্বর ইকুয়েশন থেকে স্টার্ট করতে হবে, সেটা তুমি বুঝবে কি করে? আচ্ছা বুঝবে কি করে, খেয়াল করে দেখো, দেখো এখানে যারা যারা কনস্ট্যান্ট, যারা যারা কনস্ট্যান্ট এখানে যে তারা তারা ভেরিয়েবল। দেখবে প্রথমটাতে দেখবে এস আর ভি কনস্ট্যান্ট, সেকেন্ডটাতে এস আর পি কনস্ট্যান্ট, থার্ডটাতে টি আর ভি কনস্ট্যান্ট, ফোর্থটাতে টি আর পি কনস্ট্যান্ট। দেখো খুব পরিষ্কার দেখতে পাবে, প্রথমটা এস ভি কনস্ট্যান্ট, সেকেন্ডটা এস পি কনস্ট্যান্ট, থার্ডটা টি ভি কনস্ট্যান্ট, ফোর্থটা টি পি কনস্ট্যান্ট। তাহলে কাকে কাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে তারা হবে এখানে করসপন্ডিং ভেরিয়েবলটা। এই ইকুয়েশনগুলো তোমার মুখস্থ হয়ে যাবে, এত তুমি ব্যবহার করবে, করতে 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 এই ইকুয়েশনগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমি ধরে নিচ্ছি তোমার মুখস্থ হয়ে গেছে। এবারে দেখবে এখানে কারা কারা ভেরিয়েবল ম্যাক্সওয়েল রিলেশন তৈরি করে তারা তারা বেসিক্যালি তোমার কনস্ট্যান্ট হবে। তা তোমাকে যদি একটা ম্যাক্সওয়েল রিলেশন বলে দেয় যে তোমাকে এইটা ধরে ডিরাইভ করতে বললো, তাহলে তুমি দেখবে কে কে কনস্ট্যান্ট, টেম্পারেচার প্রেশার। টেম্পারেচার প্রেশার এখানে ভেরিয়েবল কে কে কোথায়, দেখো ডিজি ইকুয়াল টু মাইনাস জি প্লাস ভিসিপি, এখানে টেম্পারেচার প্রেশার ভেরিয়েবল, মানে এই জায়গা থেকে তুমি স্টার্ট করো। ঠিক আছে, আচ্ছা এবারে নেক্সট আরেক রকমের সমস্যা, মানে পরীক্ষা 2 নম্বরের কোশ্চেন প্রত্যেক বছরে দেয়, একটা রিলেশন দিয়ে দিল, সেটা তোমাকে ডিরাইভ করতে বললো। আচ্ছা এবারে ব্যাপার হচ্ছে যে আরেক রকম সমস্যা তুমি ফেস করতে পারো, সেটা হচ্ছে যে যে তোমার কোনো একটা অন্য কিছু করতে গিয়ে একটা ম্যাক্সওয়েল রিলেশন তোমার লেগেছে, মানে অন্য কোনো একটা কাজে তোমার একটা ম্যাক্সওয়েল রিলেশন তোমার লেগেছে। তখন দেখবে এই যে 4টে ম্যাক্সওয়েল রিলেশন, এই এতগুলো মানে সিমিলারিটিস এবং কাকে কোথায় কনস্ট্যান্ট রাখতো সেটাকে মেনটেন করে না তুমি মানে করসপন্ডিং ম্যাক্সওয়েল রিলেশনসটাকে খুঁজে পাবে না। মানে ম্যাক্সওয়েল রিলেশনটা কোথায় একটা লেখা আছে, তুমি সেখান থেকে তোমার পছন্দের মতো ইকুয়েশনটাকে বেছে নিলে, কিন্তু তোমার কোনো একটা ডেরিভেশন বা ইত্যাদি করার সময় একটা ম্যাক্সওয়েল রিলেশন কোথায় লেগেছে, তোমার কাছে তার চিরকুট তুমি নিয়ে যাওনি যে তোমার 4টে ম্যাক্সওয়েল রিলেশন লেগে আছে, রাখা আছে। তখন তোমাকে কি করতে হবে, খুব সহজে এই ম্যাক্সওয়েল রিলেশনস গুলো বের করা শিখতে হবে। খুব সহজে তোমাকে ম্যাক্সওয়েল রিলেশনস গুলো বের করা শিখতে হবে। আর কি করে বের করবে, বের করার একটা রাস্তা হচ্ছে বলা হয় থার্মোডাইনামিক স্কোয়ার। থার্মোডাইনামিক স্কোয়ার, থার্মোডাইনামিক স্কোয়ার একে অনেক সময় বলা হয় ভ্যাট ভাস ডায়াগ্রামও বলা হয়। এটা কেন বলা হয় সেটা আমি বলবো, অথবা এটা কনিক বর্ন, কনিক বর্ন ডায়াগ্রামও বলা হয়। বর্ন তার ছাত্র কনিক দুজনে মিলে একটা নেমোনিক ডিভাইস বের করেছিল, হ্যাঁ, যাতে করে
আহ, এই চারটে ম্যাক্সওয়েল রিলেশন তুমি ইজিলি বের করে ফেলতে পারো। আচ্ছা, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রথমে একটা স্কোয়ার আঁকতে হচ্ছে। এটা স্কোয়ার আঁকতে হবে। এবার সেইখানে ধরো এটা তুমি এই ভি এ টি ভ্যাট ভি ইউ এস ভাস করে দাও, ভ্যাট ভাস। বেসিক্যালি যেটা হচ্ছে যে তোমার ওই চারটে সাইডে, প্রথমে চারটে সাইডে তুমি হচ্ছে চারটে যে স্টেট প্রপার্টি ইউ এইচ এ এবং জি, এই চারটে লিখলে, এবং তারা কার কার ফাংশন তুমি যদি খেয়াল করে দেখো, তারা ফাংশন বেসিক্যালি হচ্ছে এস পি টি ভি, এই চারটে জিনিসের ফাংশন। এখানে চারটে ভার্টেক্সে তুমি বেসিক্যালি কারা কারা কনস্ট্যান্ট তুমি লিখে ফেলে দেখো, ভ্যাট ভাস লিখে ফেললে তাহলে যেহেতু এস পি টি ভি, তাহলে অটোমেটিক্যালি এই জায়গাটা তোমার পি এসে যাবে আর কি। এটা তাহলে এই একটা ডায়াগ্রাম তুমি আঁকলে, তাহলে এই ডায়াগ্রামটা আঁকার পরে তোমাকে দুটো অ্যারো দিতে হচ্ছে। অ্যারোগুলো ধরো এইরকম, এইখান থেকে এদিকে একটা অ্যারো দিলে, আর এখান থেকে এদিকে একটা তুমি অ্যারো দিতে, এইটা একদম এইচ থেকে এর দিকে তোমাকে দুটো অ্যারো তোমায় দিয়ে দিতে হবে। আচ্ছা, এবারে এইটা এঁকে ফেলার পরে দেখো কিভাবে তুমি ম্যাক্সওয়েল রিলেশনস গুলো পাচ্ছ। প্রথমে দেখো, ধরো আমি ইউ দিয়ে বলছি, ইউ দিয়ে যদি বলো তাহলে ইউটা কার কার ফাংশন, ইউটা হচ্ছে তার অ্যাডজাসেন্ট ভার্টেক্সে কারা কারা আছে, তাহলে ইটস এ ফাংশন অফ এস আর ভি। এটা হচ্ছে ইউটা অ্যাজ এ ফাংশন অফ এস আর ভি। আর ডিউ তুমি কেমন করে লিখবে? একটা ডিউ হচ্ছে তোমার, যদি এস এবং ভি এর ফাংশন হয় তাহলে সামথিং ইন্টু ডিএস আর সামথিং ইন্টু ডিভি হবে। আর ডিএস এর সঙ্গে কে গুণ হবে, তার অপোজিট ডায়াগোনালে যে আছে সেইটা গুণ হবে। তাহলে ডিএস এর সঙ্গে গুণ হবে টি, আর ডিবির সাথে গুণ হবে হচ্ছে পি। ডিউ যখন ক্যালকুলেট করবো টিডিএস, আর এখানে পি ডিবি হলে এবার সাইন কি হবে? দেখো এই এস ডিটি যখন করছো তখন এটা দূরের দিকে যাচ্ছে, দূরের দিকে গেলে পজিটিভ সাইন, আর কাছে এলে হচ্ছে নেগেটিভ সাইন। তাহলে এইটা হবে পজিটিভ সাইন, এটা হচ্ছে নেগেটিভ সাইন। ঠিক একই রকম করে ধরো তুমি এইচটা যদি দেখো, এইচটা কার কার ফাংশন, এইচ যে ফাংশন অফ কার কার ফাংশন হবে, এস আর পি এর ফাংশন, এস আর পি এর ফাংশন। ডিএইচ যখন ক্যালকুলেট করবে কি দেখবে, সামথিং ইন্টু ডিএস সামথিং ইন্টু ডিপি। ডিএস এর সঙ্গে গুণ হবে কে, টি, ডিপির সাথে গুণ হবে কে, ভি, আর দুটো অ্যারো কিন্তু দূরের দিকে গেছে, দুটোর ক্ষেত্রে তোমার পজিটিভ হয়ে গেল। ঠিক একই রকম করে 3 নম্বরে যদি তুমি এটাকে দেখো, তাহলে এ কার কার ফাংশন, এ হচ্ছে তোমার ভি এবং টি এর ফাংশন। তা ডি এটা কত হবে, সামথিং ইন্টু ডিভি সামথিং ইন্টু ডিটি, ডিবির সাথে গুণ হবে কে পি, আর ডিটির সাথে গুণ হবে কে এস। দেখো দুটো অ্যারোই কাছে এসেছে বলে দুটি তোমার নেগেটিভ সাইন হবে। আর 4 নম্বরে জিটা কার কার ফাংশন, এই যে ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ডিজিটা হচ্ছে সামথিং ইন্টু ডিটি সামথিং ইন্টু ডিপি। তা ডিটির সাথে কে গুণ হবে, ডিটির সাথে গুণ হবে তোমার এস, আর ডিপির সাথে গুণ হবে কি তোমার ভি। আরও দেখো তোমার এই যে পিডিভিটা, এটা দূরের দিকে গেছে মানে পজিটিভ সাইন, আর এটা কাছের দিকে এসছে মানে এটা হচ্ছে নেগেটিভ সাইন। তাহলে দেখো এই চারটে যে ফান্ডামেন্টাল ইকুয়েশন, সেই চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন এই স্কোয়ার থেকে তুমি ইজিলি করে ফেলতে পারলে। বুঝতে পারলে কেমন করে করলাম? ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এবারে দেখো, এবার ম্যাক্সওয়েল রিলেশন বের করার জন্য দেখো, ইউ থেকে যদি ম্যাক্সওয়েল রিলেশনটাকে বের করো, তার উল্টো দিকে চলে যাও। উল্টো দিকের ভার্টেক্সে কে আছে, পি আছে এবং টি আছে। তাহলে কি হয়ে যাবে দেখো, ডেল পি বাই, মানে একবার অ্যান্টি ক্লকওয়াইজ ফিরবে, একবার ক্লকওয়াইজ ফিরবে। তাহলে ইউ এর উল্টো দিকে চলে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ফেরা মানে ডেল পি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি, আর এদিক থেকে ক্লকওয়াইজ ঘোরা মানে হচ্ছে ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস। মানে যা যেখান থেকে ম্যাক্সওয়েল রিলেশনটাকে বের করতে হবে সেইটাকে রেখে, সেটাকে কমন রেখে তুমি তার উল্টো দিকে গিয়ে একবার অ্যান্টি ক্লকওয়াইজ এসো, ডেল পি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি, ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস। এবারে এই যে অ্যারোগুলো দেখো, অ্যারোগুলো দুটোই দূরে গেছে না দুটোই কাছে এসে কে দেখো, এই পার্টিকুলার একটা দূরে গেছে একটা কাছে আসে, মানে একটা তোমার ওভারঅল সাইন থেকে যাবে মাইনাস। পরেরটায় চলে এসো এইচ এর রেসপেক্টে, এইচ এর উল্টো দিকে চলে এসো, তাহলে ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস ইকুয়াল টু, এর উল্টো দিকে চলে গেলে ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি।
ডেল ভি বাই ডেল এস অ্যাট কনস্ট্যান্ট। আর এক্ষেত্রে দেখো অ্যারোগুলো দুটোই দূরের দিকে আছে মানে কোনো সাইন নেই। আচ্ছা এরটা দেখো, এ যখন করছো তার উল্টো দিকে চলে যাও, তাহলে ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু, এর উল্টো দিকে গেলে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। সাইন কি হবে, দুটোই কাছে এসছে মানে কোনো সাইন নেই, দুটোই পজিটিভ, আর দুটোই নেগেটিভ, নেগেটিভ কেটে গিয়ে দুটোই পজিটিভ হয়ে গেল। আর জি এর রেসপেক্টে দেখো তার উল্টো দিকে চলে যাও, তার মানে ডেল ডেল এস বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু, এটা এদিকে গেলে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট তোমার পি। আর এখানে একটা মাইনাস সাইন হবে কারণ একটা আরো দূরের দিকে আছে, একটা আরো কাছের দিকে গেছে। তাহলে এই দেখো, এই যে চারটে ম্যাক্সওয়েল রিলেশন, সেই চারটে ম্যাক্সওয়েল রিলেশন তুমি ইজিলি তৈরি করে ফেলতে পারছো। মানে যা যা করলাম সবটা এই ছবিটা যদি তোমার কাছে থাকে, তার মানে স্কোয়ারটা যদি থাকে, তাহলে সেইখান থেকে দেখো আমি জাস্ট দেখে দেখে এই ইকুয়েশনগুলো তৈরি করে ফেলতে পারছি। তাহলে মূল জায়গাটা হচ্ছে যে এই ছবিটাকে আঁকতে হবে। এই ছবিটা আঁকার জন্য আমি একটা মানে আসলে কোন জায়গায় কাকে রাখবো, কোন জায়গায় ইউ, কোন জায়গায় এইচ, কোন জায়গায় পি, কোন জায়গায় টি, এটা অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমি এটা বাংলার জন্য এইভাবে মনে রেখেছি, সেটা হচ্ছে যে সন্ধ্যা প্রদীপে তেল ভরো, সন্ধ্যা প্রদীপে তেল ভরো, এটা আমি আমার মতো করে মনে রাখি আর কি। সন্ধ্যা প্রদীপে তেল ভরো, আর ভোর হলে অর্থাৎ উষা হলে ঘরে আলো। সন্ধ্যা প্রদীপের এস পি টি ভি, দেখো একদম পরপর করতে হবে, এস পি টি ভি। আর উষা হলে উষা হলে ঘরে আলো, দেখো ইউ এইচ জি এ, মানে পরপর করে তুমি এইটা মনে রাখো, সন্ধ্যা প্রদীপে তেল ভরো, উষা হলে ঘরে আলো, এটাকে মনে রাখবে, তাহলে ছবিটা এঁকে ফেলতে পারবে। ছবিটা এঁকে ফেলতে পারলে সেখান থেকে যে ওই গিবসের যে 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন, তারপর কোনটা কার ফাংশন, তার সঙ্গে ম্যাক্সওয়েল রিলেশনসগুলো এক চটকে তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তার মানে আমি স্কোয়ারটা পরিষ্কার হয়েছে। আচ্ছা, এবার নেক্সট এসো তোমার দুটো ইম্পর্টেন্ট ইকুয়েশন আমরা অনেক আগে থেকে ব্যবহার করে আসি, সেই ইকুয়েশনগুলো ডেরিভেশনটাকে করে ফেলি। থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটস, তার মানে ইকুয়েশন অফ স্টেটস। দেখো তুমি শুরু করো এই জায়গা থেকে, ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক, ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ ডাইনামিক, ডি ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিপি। হ্যাঁ, ডি ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিপি ইকুয়েশন। আচ্ছা এবারে তুমি এইখান থেকে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটাকে বের করো। ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট, তার মানে পুরো ইকুয়েশনটাকে তুমি ভি দিয়ে ভাগ করছো, টিকে কনস্ট্যান্ট, তাহলে এটাকে টি ইন্টু ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি হলো মাইনাস পি হলো এটা। আচ্ছা এবারে ফ্রম ম্যাক্সওয়েল রিলেশন তুমি কি পাবে? ম্যাক্সওয়েল রিলেশনে এইখানে যে চারটে ম্যাক্সওয়েল রিলেশন রেখেছিলাম, ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা কত, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আছে, এটা বসিয়ে দিই, কত হয়ে গেল এটা, টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস পি। দেখো এই যে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এইটা হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস পি, এটা ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েল রিলেশন। দেখো এইটা আমরা আগে বারবার ব্যবহার করে এসেছি, হ্যাঁ, কিন্তু এখন তুমি সেটাকে ডিরাইভ করে ফেলতে পারো। আচ্ছা এগেন আবার একটা জায়গা থেকে শুরু করে, এগেন আবার ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক, অফ
থার্মোডাইনামিক্স। আর একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন ডিএইচ ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি আছে। তো এখান থেকে তুমি যদি ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি থেকে করো কি হবে, টি ইন্টু ডেল এস বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস ভি। এবারে ফ্রম ম্যাক্সওয়েলিউশন দেখো, ডেল এস বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা কি, ডেল এস বাই ডেল পি, ডেল এস বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস টি মাইনাস ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে এটা হয়ে গেল কত, এখানে হচ্ছে মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি প্লাস ভি হয়ে গেল। এইটা হয়ে গেল ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। তো দেখো দুটো থার্মোডাইনামিক ইকুয়েশন, ফেমাস থার্মোডাইনামিক ইকুয়েশন যেটা আমরা প্রচুর ব্যবহার করে এসেছি, হ্যাঁ, সেইটা এখান থেকে তুমি করে ফেলতে পারবে। হয়েছে, বোঝা গেল? একদম 3 লাইনের ডেরিভেশন, এগুলো আগে ব্যবহার করা হয়েছে, তখন বারবার বলা হতো যে এটা একটু ওয়েট করো, এটা পরে ডেরিভেশন হবে, পরে ডেরিভেশন হবে, তাহলে তুমি ডেরিভেশনগুলোকে করে ফেলবে। আচ্ছা, ঠিক আছে, তো বোঝা গেছে তো? ঠিক আছে, কোথায় গেলে? হ্যালো, হ্যাঁ, বলো, কিছু অসুবিধা আছে কিছু? না স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট চলে এসো। আমরা আজকে যেটা লাস্ট টপিক আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার গিভস হেলমুথ ইকুয়েশন। গিভস হেলমুথ ইকুয়েশন, দেখো গিভস হেলমুথ ইকুয়েশনটা হচ্ছে অল অ্যাবাউট টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ, সরি, হ্যাঁ, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ গিভস অর হেলমুথ ফ্রি এনার্জি অফ এ রিয়াকশন, সেটা হচ্ছে গিভস হেলমুথ ইকুয়েশন। আচ্ছা, পরীক্ষায় যদি গিভস হেলমুথ ইকুয়েশনের ডেরিভেশন তোমাকে করতে দেয়, তাহলে তুমি সবসময় ওই গিভস ফ্রি এনার্জি দিয়ে করবে। আর অনেক সময় অন্য রিলেশন হিসেবে তোমাকে হেলমুথ ফ্রি এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্স তোমাকে দিতে পারে। তাহলে অ্যাকচুয়ালি তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে, পরে পার্টিকুলার রিয়াকশন বা পার্টিকুলার প্রসেস ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস হয়, এটা 1 নম্বর ইকুয়েশন। আর ডি অফ ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ডেল্টা এস ডিটি প্লাস ডেল্টা ভি ডিপি, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এটা মানে দেখো এমনিতে কি হয়, জি ইকুয়াল টু এইচ মাইনাস টি এস আর ডি জি ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি, কিন্তু কোনো একটা পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা, আর ডি ডেল্টা জিটা হচ্ছে মাইনাস ডেল্টা এস ডিটি প্লাস ডেল্টা ভি ইন্টু ডি। তাহলে মানে এইখান থেকে দেখো পরেরটা থেকে ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পিটা ধরে আমি ক্যালকুলেট করবো, সেটা কত হবে, মাইনাস ডেল্টা এস হবে। মানে এই ইকুয়েশনটাকে তুমি ডিটি দিয়ে ভাগ করলে কি পিয়াজ কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ডেল্টা এস হলো। এবার তুমি একটা টি দিয়ে গুণ করে দাও, টি ইন্টু ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পিটা কত হবে তাহলে, মাইনাস টি ইন্টু ডেল্টা এস। আচ্ছা, এবারে ফ্রম ইকুয়েশন 1 মাইনাস টি ডেল্টা এসটা কি লিখতে পারছো তুমি, ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ হলো কোথা থেকে, না ফ্রম ইকুয়েশন 1 এইটা। তাহলে এখান থেকে দেখো তোমার ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট। তবে এই একটা ইম্পর্টেন্ট রিলেশন তুমি পেলে, একদম কয়েকটা স্টেপে, 3টে স্টেপে তুমি ডেরিভেশনটা করে ফেলতে পারলে। তা এইটা ধরো তুমি একটা নাম দিলে, এটা 3 নম্বর ইকুয়েশন।
জাস্ট 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে দেখো এগেন তুমি দেখো খেয়াল করে যদি এইরকম ভাবে তুমি করতে যে ডেল টি অফ ডেল্টা জি বাই টি এটাকে করা হয় ডেল টি অফ ডেল্টা জি বাই টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা যদি তুমি করো তাহলে এটা কি হবে 1/t ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি একটা পার্ট হলো মাইনাস ডেল্টা জি বাই টি স্কোয়ার হলো এটা। টি স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকছে টি ইন্টু ডেল্টা জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল্টা জি। এবার এই ইকুয়েশন থেকে দেখো টি ইন্টু ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল্টা কি হবে মাইনাস ডেল্টা এইচ হয়ে যায়, তাহলে মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার হয়ে গেল। এটা তাহলে কি হলো এটা কোথা থেকে পেলে না ফর্ম ইকুয়েশন সি, ফর্ম ইকুয়েশন সি। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে ডেল্টা জি বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সেটা হয়ে গেল মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার। একটা ইকুয়েশন পেলে ধরে না এই ইকুয়েশন তুমি 4 নম্বর ইকুয়েশন লেখো, তাহলে 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা আবার দেখো এগেন তুমি যদি ডেল্টা জি বাই টি বাই ডেল 1 বাই টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশারটা করো তাহলে কি দাঁড়াচ্ছে এটা ডেল্টা জি বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডেল টি বাই ডেল 1/t অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে এইটা হচ্ছে মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার, আর এইটা কত না ডেল 1/t বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি আমি নিচে পাঠিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে এটা মাইনাস ডেল্টা এইচ বাই টি হলো, আর এটা ডেরিভেটিভ করলে কত -1/t স্কোয়ার হয়, তা কেটে কেটে কি কত ডেল্টা এইচ হলো, তার মানে ডেল্টা জি বাই টি বাই ডেল 1/t অ্যাট কনস্ট্যান্ট পি সেটা হয়ে গেছে তোমার ডেল্টা এইচ। এইটা ধরো তুমি ইকুয়েশন 5। তাহলে এই যে ইকুয়েশন 3, 4, 5 প্রত্যেকে অল আর কল দ্য গিভস হেলমোজ ইকুয়েশন। তোমাকে যদি পরীক্ষায় বলে যে ডিরাইভস গিভস হেলমোজ ইকুয়েশন, তুমি জাস্ট এইটুকু করলেই তোমার হয়ে যাবে। মানে এখান থেকে শুরু করলে করেই পুরো এই 3টে ইকুয়েশন করে দিলে তাহলে তোমার পুরো জিনিসটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এবারে যে কাজটাকে করলাম এইরকম না, তোমার যেমন 3টে ইকুয়েশন তৈরি করলাম এইরকম করে তুমি টোটাল 3 4 12টা ইকুয়েশন তৈরি করতে পারো। কি 12টা ইকুয়েশন সেটাকে তোমাকে জাস্ট সিম্পলি হোমওয়ার্ক হিসেবে দেবে। তুমি এক কাজ করো, তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। দেখো তুমি জি ইকাল টু এইচ মাইনাস টিএস দেখো, আর ডিজি ইকাল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি দেখো। এই দুটো তুমি স্টার্টিং ইকুয়েশন ধরে শুরু করো। মানে ওখান থেকে ডেল্টা যেটা তুমি ডি দিয়ে লিখছো, তাহলে কি হবে তোমার, তাহলে এই ক্ষেত্রে জিটা হয়ে যাবে এইচ প্লাস টি ইন্টু ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি একটা ইকুয়েশন তুমি পাবে, ডেল জি বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা সেটা হচ্ছে মাইনাস এইচ বাই টি স্কোয়ার হবে, আর ডেল জি বাই টি বাই ডেল 1/t অ্যাট কনস্ট্যান্ট পিটা সেটা তোমার এইচ হবে। তো এই 3টে ইকুয়েশন তুমি পাবে। ঠিক আছে, এই একটা ইকুয়েশন পাবে, এই একটা ইকুয়েশন পাবে, এই একটা ইকুয়েশন পাবে। মানে আগেরটা যেমন ভাবে করেছো এক্স্যাক্টলি সেই রকম ভাবে তুমি এগো। তো দেখো ডেল্টার জায়গায় শুধু নর্মাল হয়ে গেছে। এইটা একটা পাবে তুমি, এটা ধরো এ। আচ্ছা সেকেন্ডলি তুমি ধরো এ ইকাল টু ইউ মাইনাস টিএস আর ডি এ ইকাল টু মাইনাস এস ডিটি মাইনাস ভিডি, এইটা আছে। এইখান থেকে তুমি এক্স্যাক্টলি একই রকম ভাবে অ্যাপ্রোচ করলে কি দাঁড়াচ্ছে দেখো, যখন তুমি অ্যাপ্রোচ করবে কোন কোন জিনিসগুলো পাল্টাচ্ছে একটু খেয়াল করে দেখো। যখন তুমি করছো যে আগের ক্ষেত্রে ভি ছিল এখন তার বদলে পি হয়ে গেছে, ভি এর বদলে তোমার পি হয়ে গেছে, আর কি আর আছে তোমার, আর বাকি সব একই, আর জি এর বদলে সার্টেনলি এ হয়েছে। ঠিক আছে, সেটাকে মাথায় রেখে যদি তুমি করো তাহলে যে রিলেশনসগুলো পাবে সেগুলো খুব
ইজি ব্যাপার, মানে তুমি এক্ষেত্রে এই দুটো ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে স্টার্ট করছো। তা ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে স্টার্ট করলে তুমি আলটিমেটলি এটা পাবে। ধরো মানে একের পর এক করি, মানে এখান থেকে 1 নম্বর পাবে a ইকুয়াল টু, যেমন এখানে g ইকুয়াল টু h প্লাস t ইন্টু ডেল জি বাই ডেল টেট কনস্ট্যান্ট p ছিল, এখন পাবে a ইকুয়াল টু u প্লাস t ইন্টু ডেল a বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট v পাবে। তাহলে পিটা v হয়ে গেছে আর জিটা তোমার a হয়ে গেছে আর এইচটা u হয়ে গেছে। ঠিক, ডেল a বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা যদি করো তাহলে সেটা বেরোবে মাইনাস ইউ বাই টি স্কোয়ার হবে, মাইনাস ইউ বাই টি স্কোয়ার হয়ে যাবে। আর 3 নম্বর, যদি তুমি ডেল এ বাই টি বাই ডেল 1 বাই টি আর কনস্ট্যান্ট ভিটাকে করো, সেটাকে সিম্পলি ইউ হয়ে যাবে। দেখো এর সঙ্গে সিমিলারিটি এই তিনটে তুমি পেয়ে যাবে। আর ঠিক একই রকম করে তুমি এইটা করবে যে ডি ডেলটা এ ইকুয়াল টু, একটা ফাইনাইট চেঞ্জ যদি হয়ে যায় তাহলে তুমি স্টার্টটা করো ডেল্টা এ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস টি ডেল্টা এস, আর ডি অফ ডেল্টা এ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এস ডিটি মাইনাস ডেল্টা ভি। ও এটা একটু ভুল হয়েছে তো, মাইনাস পি ডিভি, এটা যে মাইনাস পি ডিভি হবে, এটা যে মাইনাস ডেল্টা পি ইন্টু ডিভি এটা হবে। এইখান থেকে তুমি যদি করো, এখানে তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন পাবে এবং 3টে ইকুয়েশন তুমি এই আগেরটা থেকে পরিষ্কার পেয়ে যাবে। শুধু এ বা ইউ এর জায়গায় তুমি ডেল্টা ডেল্টা বসিয়ে দেওয়ার, মানে ডেল্টা এ সমান হয়ে যাবে ডেল্টা ইউ প্লাস টি ইন্টু ডেল ডেল্টা এ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট ভি হবে প্রথমেরটা। তারপরে ডেল ডেল্টা এ বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা হয়ে যাবে মাইনাস ডেল্টা ইউ বাই টি স্কোয়ার। তারপর হচ্ছে ডেল ডেল্টা এ বাই টি বাই ডেল 1 বাই টি অ্যাট কনস্ট্যান্ট ভি, সেটা হয়ে যাবে তুমি ডেল্টা ইউ এটা তুমি পেয়ে যাবে। তাহলে এই রিলেশনগুলো একদম যেমন একটা করেছি এক্স্যাক্টলি সেই রকম ভাবে যদি তুমি করো, তুমি পরিষ্কার এটা করতে পারবে। ঠিক আছে, হলো, বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে আমাদের যে জিনিসগুলো আলোচনা করতে দেয়া ছিল সেগুলো আমরা আলোচনা করে ফেললাম। মানে আমাদের আজকে যে যে টপিকগুলো আলোচনা করার কথা ছিল, দেখো সেই টপিকগুলো আমি এখানে আলোচনা করে ফেলেছি। আমাদের যা যা আলোচনা করার কথা কি ছিল না, মোর অ্যাবাউট স্পন্টিনিটি অ্যাট ইকুইলিব্রিয়াম সেটা আমরা আলোচনা করেছি, ম্যাক্সওয়েল রিলেশন আলোচনা করেছি, থার্মোডাইনামিক ইকুয়েশন স্টেট নিয়ে কথাবার্তা বলেছি, গিভস হেলমহোল্টজ ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলেছি। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের ওই মানে ওই আরেকটা লেকচার আমাকে করে নিতে হবে, সেটা হচ্ছে নাস্ট হিট থিওরেম, আর তার সঙ্গে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, আর তার সঙ্গে হচ্ছে তোমার ওই মানে অ্যাডাবেটিভ ডিম্যাগনেটাইজেশন, মানে অ্যাচিভিং লো টেম্পারেচার বাই অ্যাডাবেটিভ ডিম্যাগনেটাইজেশন। এই 3টে পার্ট আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করতে হবে। মানে একটু বড় ক্লাস হলে 3টে জিনিস একদিনে শেষ হয়ে যাবে, না হলে আমাকে ওই হয়তো দুটো ছোটখাটো ক্লাসে পুরো ব্যাপারটাকে বলতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই রইল। এন্ড অফ ডে। বলো তোমাদের কারো কিছু প্রবলেম টবলেম থাকলে বলে নাও। বুঝতে পেরেছো তো পুরো জিনিসটা?
কোনো অসুবিধা হয়নি তো? স্যার ঠিক আছে। আমাদের আসলে এইটা এই কালকের ক্লাসটা করে দেওয়ার পরে এর অ্যাকচুয়ালি শুভমের অ্যাকচুয়ালি থার্মো ইলেকট্রোকেমিক্যাল সেল পার্টটা আছে। এবার ইলেকট্রোকেমিক্যাল সেলটাকে পড়তে গেলে না তার আগে কিছুটা ব্যাকগ্রাউন্ড দরকার। এই ব্যাকগ্রাউন্ডটা আমি তাড়াতাড়ি করে নিতে চাইছি। ওর ৩টে ক্লাস আমাকে করে দিতে হবে খুব কুইকলি। হ্যাঁ? এবার তোদের সিলেবাসে সেটা নেই। সেটা আলাদা করে একটা সময় বের করে আমি এইটা যেমন চলছে চলবে। আর ওকে আমাকে ৩টে ক্লাস ওকে আমি অনেকদিন থেকে বলছে করে দিতে হবে। এখন কিছুটা বুঝতে পারছিস শুভম? পড়ে দেখেছিস? অল্প আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে হয়ে যাবে। তোর পরীক্ষায় কোনো টাইম দিয়েছে? ডেট দিয়েছে? ডিসেম্বরেই হওয়ার কথা। ডিসেম্বরই হওয়ার কথা। ঠিক আছে। তার মধ্যেই করে দিচ্ছি। এ মাসেই করে দিচ্ছি এটা। ওটাকে তোকে ৩টে ক্লাস মানে আসলে বাকি কারো সাথে ম্যাচ করা যাচ্ছে না বলে তোকে একাই করে দেবো। হ্যাঁ? চিন্তা করিস না।